আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দর্পণ শোনে, অতঃপর চুপচাপ হাত ছাড়িয়ে ঘরের লাইট বন্ধ করে বেরিয়ে যায়। অশ্রুরা ভিড় জমালো পুনরায় পাওয়া প্রত্যাখ্যানে। পাটা ব্যথায় টনটন করছে। কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল সে। রাত প্রায় 12:17। তখন খট করে আউজে ঘুমে আচ্ছন্ন মেয়েটির ঘুম ভেঙে যায়। তার মুখে হাসি ফুটে উঠল দর্পণকে দরজা লাগাতে দেখে। সে চুপচাপ পড়ে রইল বিছানায়। দর্পণ এসি ছেড়ে সিয়াসার পায়ের কাছে থাকা পাতলা কাঁথা কোমর পর্যন্ত টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ে বিছানার অপর প্রান্তে। কিছুক্ষণ বাদ সিয়াসা দর্পণের দিকে কাঁধ ফিরল। তাকিয়ে দেখে প্রায় 2 হাত দূরত্বে থাকা বলিষ্ঠ পৃষ্ঠদেশ মন্থর গতিতে দূরত্ব কমায়। মাথা রাখে এক বালিশে। প্রচণ্ড দ্বিধা ইতস্ততা নিয়েই হাত বাড়িয়ে জড়িয়ে ধরে শক্তপোক্ত পেট। মুখ দাবিয়ে দেয় অনমনীয় পৃষ্ঠদেশে। তবে সেকেন্ড যেতে না যেতে তীব্র ঝাঁঝালো বিষাক্ত ধোঁয়ার গন্ধ হুড়হুড় করে নাকে ঢুকতে লাগলো। নিজের উপর জোর খাটিয়ে সে কিছুক্ষণ সহ্য করে নিল। 5 মিনিট যেতেই বালিশে মুখ ডুবিয়ে খুটখুট করে কেসে উঠল সিয়াসা। দর্পণ ফিরে তাকালো সদ্যই দূরে সরে যাওয়া দেহটির দিকে। কোনোরূপ শব্দ ব্যয় না করে সে বিছানা থেকে নেমে যায়। কাবার থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে সশব্দে ওয়াশরুমের দরজা লাগিয়ে ভিতরে চলে যায়। বের হয় ঠিক 10 মিনিট বাদ, সিক্ত চুল মুছতে মুছতে। কোনো রকম মুছে পুনরায় বিছানায় গা এলিয়ে দিতেই অতি শব্দ করে মেয়েটি মাথা এলিয়ে দেয় প্রশস্ত বক্ষে। এখন আর গন্ধ নেই। 2 হাতে জড়িয়ে ধরে দর্পণের পেট। সমুদ্রের উত্তাল ঢেউ যেন নিমিষেই তার শক্তি হারিয়ে তীরে আশ্রে পড়া নেই সুখ আশ্রে পড়ল জ্বলন্ত অশান্ত বুকটার উপর। শূন্যতা দূর হয়ে যায়। বুকটা জুড়ে নরম দেহের আধিপত্য। কতটা অধিকারবোধ! এই যে বুকটা, তার এখানে নারী যখন তখন বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে। এতে সে কোনোদিন বাধা দিতে পারবে না। সেই শক্তি সে অর্জন করেনি। তাই নিজের অক্ষমতা বুঝেই আলতো হাত রাখে মেয়েটি পিঠে। মেয়েটি মুখ ডুবিয়ে দেয় মুখে। শব্দ করে কেঁদে উঠে বলে, দ্বিতীয়বার এখানে আপনাকে পাবো সেই আকাঙ্ক্ষাটুকু ছেড়েই দিয়েছিলাম আমি। দিন শেষে আমার আফসোসের কারণ এটাই, তুমি কিভাবে আমার দর্পণের উপর থেকে আস্থা হারাতে পারো। লাগাতার বাবার নানাভাবে প্রেশার, আপনার থেকে পাওয়া অস্পষ্ট জীবন পরিকল্পনা, সেই রাতে আমার কথার প্রেক্ষিতে আপনার বলা ছোট্ট সেই শব্দ ওকে আমার মস্তিষ্কে বিধ্বস্ত করে তুলেছিল। 2 মাস আপনার সাথে যোগাযোগ না রাখায় আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আপনি যদি না বলেন আমি কি করে বুঝবো আপনার পরিকল্পনা? আপনি কখনো খোলাখুলি বলেননি আমায় কিছু, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আপনাকে পরিবার তুলে কথা বলেছি, গায়ে হাত তুলেছি। আমি দুঃখিত। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব, তবু এই দূরত্ব নামক শাস্তি দেবেন না দয়া করে। প্লিজ দর্পণ, আই নিড ইউ, আই নিড ইউ, আই নিড ইউ ব্যাডলি। আমার মস্তিষ্কে আর শক্তি নেই এসব নেয়ার। এখন একটু শান্তি চাই। দর্পণ নিরুদ্বেগ অবিচল দৃষ্টিতে তাকিয়ে থাকে বারান্দার পর্দা ভেদ করে ঠিকরে আসা মৃদু আলোর দিকে। আনমনে হাতটি রেশমের ন্যায় চুলে গলিয়ে দিয়ে মিহির স্বরে বলে, ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। পায়ে ব্যথা বেড়েছে তাই না? সিয়াসার কান্নার বেগ বাড়ে। বুক থেকে মাথা তুলে ঝুঁকে যায় দর্পণের মুখের উপর। কান্নারত গলায় বলে, আপনি আমায় ক্ষমা করেননি তাই না? না। দর্পণ থমথমে মুখে বলে। সিয়াসা দড়াক উঠে বসে, চোখের পানি মুছে থমথমে মুখে বলে, ঠিক আছে, যখন ক্ষমা করবেন না, ভালোবাসবেন না, তাহলে আমার এই ঘরে থেকে কি হবে? আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। যেদিন ক্ষমা করবেন সেদিন আসবো। বলে সে হুড়মুড় করে বিছানা থেকে নেমে হেঁটে যায় দরজার কাছে। দর্পণ হতভম্ব হয়ে ছুটে যায় দরজার কাছে। সরব কোলে তুলে নেয় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকা মেয়েটিকে। সিয়াসা ছোটাছুটি করে চেঁচিয়ে উঠল, ছাড়ুন, থাকবো না আমি এখানে। আমার শাস্তি পাওয়া উচিত আরও। দর্পণ তাকে ধপ করে বিছানায় ফেলে দেয়। মাথার দুপাশে মেয়েটির 2 হাত বিছানার সাথে চেপে ধরে চিপিয়ে চিপিয়ে বলে, দিস ইজ নট ফেয়ার মিসেস। ভুলও করবেন আপনি, রাগও দেখাবেন আপনি, আমার তো কোনো ভ্যালুই রইল না। হাত ছেড়ে সে পুনরায় শুয়ে পড়ে। সিয়াসাকে বুকে তুলে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে বলল, ঘুমাও, অনেক রাত হয়েছে। আপনি ক্ষমা করেছেন? করেছি। তাহলে একটু ভালোবাসুন। দেখুন কেমন শুকিয়ে গিয়েছি, কালো হয়ে একদম মূর্ছা গিয়েছি। ঠিক করে দিন। সহজ সরল আবদার মেয়েটি। দর্পণ সরু দৃষ্টিতে তাকায় এদিকে আসা মুখটির দিকে। পুনরায় মাথাটা বুকে চেপে ধরে বলে, ঘুমাও সিয়া, রাত 12:30টার সময় আবোল তাবোল বকবে না। ক্ষমা করলে ফিরিয়ে দিচ্ছেন কেন? 2 হাতে জড়িয়ে রাখা দেহটি নগ্ন উত্তরের সংস্পর্শে ইতিমধ্যে ঝড় বয়ে যাচ্ছে অন্তরালে। উপরন্ত মুখের উপর ঝুঁকে থাকা আবেদনময়ী কান্নারত লাল টুকটুকে মুখশ্রী পুরুষালী
সংযম তাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। নিজেকে দমাতে পারল না, মন্থর গতিতে আঁকড়ে ধরে লালচে বিস্তৃত ওষ্ঠদয়। নিজের আহ্বানের প্রতি উত্তরে সিয়াসা নিজেই চমকে গেল। নেটফ্লিক্সে উক্ত ঘটনা দেখতে দেখতে এতদিন পানিভাত মনে হলো, আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এটি। ঘন পল্লব দই ঠাটিয়ে চেপে রেখেছে সিয়াসা। লোকটিকে যে তার এখনও চেনা বাকি। কি নিদারুণ ধীর স্থির কৃতিত্ব ফলাচ্ছে। মিনিট 3 যেতেই যে দুজন সংযম হারা নরম মসৃণ পৃষ্ঠদেশে পৌশালী হাতে স্পর্শ থাবায় পরিণত হয়। ঊর্ধ্বমুখী ঘন শ্বাস প্রশ্বাস দুজনে, দর্পণ চৌকস। নাটির সীমানা কতদূর তার আন্দাজা তার রয়েছে। সবেগে দূরে সরে আসতেই ওষ্ঠাদয় তখন অবমুক্ত, ঘন ঘন নিঃশ্বাস ফেলে। ঘাড়ে মুখ গুজে থাকা মেয়েটি তখন নিরুপায়, ফিরে যাওয়া মুশকিল। সে যে বড়ই সংবেদনশীল। পরনের টি শার্টটা দুহাতে খামচে ধরার আভাসে দর্পণ শীতল কণ্ঠে বলে, ঘুমিয়ে পড়ো। আমি চাই না কাল সকালে তোমার আফসোস হোক। আমি একদিন বলেছিলাম যদি কখনো আফসোসও হয় তবে ছুটে যাব আপনার কাছে সকল আফসোসের নিরসন করার জন্য। আমার বাকি জীবনটা সকল ভাবনা, রাগ, জেদ, আফসোস, হতাশা, দুঃখ, দৈন্য, সুখ, শান্তি আপনি জুড়ে হবে। আমার গোটা দুনিয়া আপনি জুড়ে হোক। মৃত্যু এটাই আমার চাওয়া থাকবে। আপনি বলেছিলেন আমার চাওয়া আপনার জন্য আদেশ স্বরূপ। দেন ইটস মাই অর্ডার। তপ্ত হৃদয় চৌচির হতে হতে পেঁচে গেল। মুখে খেলে গেল এক প্রশান্তির হাসি। ক্ষীণ সময়ে একে অপরের স্থান পরিবর্তন হয়। আদৌ চোখ মিলে তাকালে চোখে বাঁধে নিজের উপরে অবস্থানরত লোকটির ঠোঁটের কোণে থাকা স্মিত হাসি। সহসা ঠাটিয়ে চোখ বন্ধ করে নেয় সিয়াসা। এই হাসির বর্ণনা সে দিতে পারবে না, কখনোই না। মেয়েটির দৃষ্টি লুকানোর চোখে বাঁধে কাঠখোট্টা লোকটি। মুখ ডুবিয়ে দেয় ঘাড়ে। ওষ্ঠাদয় তার কারুকার্য লেপটে দিতে থাকে গলদেশ জুড়ে। জনকণ্ঠে বলে, জীবনে কখনো ক্লিন শেভ করিনি, আপনার জন্য আজ সেটাও করেছি। নিজেকে ছাগল ছাগল লাগছে। কোথায় নামিয়ে এনেছেন আমাকে? আচমকা এহেন মুহূর্তেই এহেন হাস্যরসাত্মক কথায় সিয়াসা ফিক করে হেসে উঠল। দর্পণ হাসে পুনরায় মৃদু স্বরে বলে, আপনাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম, অথচ আপনার থেকে দূরত্বে আমি নিজে তর পাচ্ছি, নিজেকে শাস্তি দিচ্ছি। দেখুন আপনার একটু সান্নিধ্যে আমার মন মস্তিষ্ক কিভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এর জন্যই আপনার থেকে এতদিন দূরত্ব বজায় রেখে চলেছি, যেন দুর্বল হয়ে না পড়ি। নিজের অঙ্গ প্রত্যঙ্গও আমার আয়ত্তে নেই, সব আপনার আয়ত্তে, যা স্বয়ংক্রিয়ভাবে আপনার আদেশ মানে। কেন এত মোহনীয় হতে হবে আপনাকে যে আমার আত্মাটাই আমার সঙ্গ ছেড়ে দেয়? জাদুকরী নারী, কেন এলেন আমার এই রুক্ষ জীবনে বাড়িধারা হয়ে? আমার যে বাঁচতে ইচ্ছে করে বহু বহু বছর, মৃত্যুকে ইদানিং বড্ড ভয় হয়। মেয়েটি চোখ মেলে তাকায়। দর্পণ মুখ তুলে স্মিত হাসে, চোখে চোখ রাখে, নাকে নাক ঘষে পোষ্যতা স্বীকার করে ক্ষীণস্বরে বলে, মেয়ে, তুমি আমার কাছে এমন এক অনুভূতি যে আমার মৃত্যুর সেই বহাক্ষরে আমায় আক্ষেপ করতে বাধ্য করবে। কেন জীবন আর একটু দীর্ঘ হলো না? জীবন আর একটু দীর্ঘ হলে আমাদের একসাথে পথ চলাটাও দীর্ঘ হতো। সিয়াসা মোহগ্রস্ত আঁকড়ে ধরে মুখটি। দুনিয়াটা তার সংকুচিত হয়ে আসছে। এই ছোট্ট দুনিয়ায় দর্পণ আত্মার অনুভূতিগুলোকে ছাড়া কিছুই দেখছে না। নিজের অনুভূতিকে প্রশ্রয় দেয়। মোহগ্রস্ত হয়ে ঠোঁট ছুঁয়ে দেয় লোকটির ঠোঁটে। দর্পণে কানে ভাসে একদা বলা সেই কথাটি। এই সিগারেটের পোড়া কালচে ঠোঁটে চুমু খাওয়ার আগে সে দুনিয়া থেকে বিদায় নিতে পছন্দ করবে। হেসে ওঠে দর্পণ। দেহ থেকে বস্ত্র স্থানচ্যুত হতেই শীতল হাওয়া হুড়মুড়িয়ে ছুঁয়ে যায় তীব্র কাঁপুনি তুলে। সংকুচিত হয়ে লেপ্টে গেল সুবিশাল দেহ মাঝে। দেবে যাও উন্মুক্ত রিঞ্জু শীত দ্বারা ছুঁয়ে ছুঁয়ে গেল রুক্ষ হাতের আঙ্গুলগুলো। মুহূর্তেই দুটো নিবারণ দেহ উষ্ণ হয়ে উঠল। যে উষ্ণতার কাছে কৃত্রিম শীতলতাও হার মানল। ঝঙ্কার তুলল রুক্ষ হাতটি যে এই নারীটির ক্ষেত্রে নিজের স্বকীয়তা হারিয়ে নমনীয়তা ধারণ করে, তার টের পেল নারীটি। রুক্ষ হাতের স্পর্শগুলো ঠিক যেন পলাকানাই ছুঁয়ে গেল তার দেহে। উষার কিরণ আধো আধো ফুটেছে। মধ্যধামে ধূসর আভা তখনও ছেয়ে আছে। অমানিসা কেটেছে কেবলমাত্র। সেই অমনানিসার সাথে সাথে মিলিয়ে গিয়েছে সকল মনোমালিন্য, দূরত্ব, ভুল বোঝাবুঝি। কিছু স্বপ্ন মনে না রাখাই ভালো। চেয়াসা দর্পণও সব ভুলে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। এই মিষ্টির সম্পর্কে কখনোই কোনো কিছুকে ভারী পড়তে দেবে না।
এমনকি মৃত্যুকেও না। সরু দৃষ্টিজোড়া স্থির পানে তাকিয়ে আছে নগ্ন বুকে লেপ্টে থাকা লম্বাটে মাখন রঙা মুখটির দিকে। খুঁটে খুঁটে দেখছে সে কতক্ষণ, মনের অতৃপ্ততা মেটাচ্ছে। কেউ আন্দাজাও করতে পারবে না এই মুখটির জন্য, এই ব্যক্তিত্বধারী মেয়েটির জন্য তার মনে কত শত জেদ, পাষণ্ডতা, বর্বরতা কাজ করে। এই মেয়েটিকে নিজের করে রাখার জন্য সে ন্যায়, নীতি, সততা বিসর্জন দিয়ে নিষ্ঠুর, নির্দয়, পাষাণ, ফ্রড সব কিছুর তকমা মেনে নিতে রাজি। তবু চিয়াশা দর্পণের হয়ে থাক আজীবন। দীপ্তিহীন কক্ষ, তেমনি দীপ্তিহীন ছিল তার জীবন, যেখানে একচটা দীপ্তি হয়ে এসেছে তার জীবনে এই মেয়েটি। মেয়েটির সাথে পরিচয় হওয়ার পর থেকেই ভয় পেতে শিখেছে, কোনো কাজ করার আগে 10 বার ভাবতে শিখেছে, ভালো থাকতে শিখেছে, পরিবার কেমন হয় বুঝতে শিখেছে, ঘরের রান্না কেমন হয় তা জেনেছে, ভালো থাকা শিখেছে, ভালোবাসতে শিখেছে। তার জীবনের মানে খুঁজলে এখন শুধু এই মেয়েটির নামই পাওয়া যাবে। সে বাঁচতে চায়, অনুভব করতে চায় প্রতিটা মুহূর্ত মেয়েটিকে সাথে নিয়ে। অনেক তো হলো কাজ, ব্যস্ততা, ঘুম, এবার না হয় একটু নিজেকে সময় দিক। শেষ রাতে ভালোবাসার উৎপীড়নে তীব্র দুটো তনু তখন একে অপরের সাথে লেপ্টে ছিল। সেই থেকে নয়ন দুটো তৃষ্ণা নিবারণ করছে দর্পণ। একটাবার চোখ বন্ধ করেনি। এই দিনটার জন্য সে কতই না অপেক্ষা করেছে। মনে হয়েছে যেন এরপরে আর কেউ সিয়াসা নামক মেয়েটিকে তার থেকে দূর করতে পারবে না। পদ্মার সরু ফাঁক ভেদ করছে, ভোরের ধূসর আলো প্রবেশ করছে। সেই আলোই স্পষ্ট মেয়েটির মুখ। আলতো হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখে পুরো মুখশ্রী, কখনো আবার ঠোঁট ছুঁয়ে দেয়। মুখশ্রীতে যত্নের উজ্জ্বল প্রলেপ, বাবার যত্নে গড়া রাজকুমারী। আর এই রাজকুমারীটিকে সে রানী করে রাখবে। নির্ঘুম রাত্রি যাপনে অবসন্নতা মেয়েটির দেহ চোখ জুড়ে, তবুও লোকটির উৎপীড়নে চোখ দুটো খুলতে বাধ্য হয়। আধো আধো চোখ মেলে তাকায়, ক্ষীণ দূরত্বে মুখটি তার নাকে নাক ছুঁয়ে দিল। আবেশিত কণ্ঠে জানাই, ভালোবাসি। মেয়েটির ঘুম জড়ানো মস্তিষ্ক তৎক্ষণাৎ ক্যাচ করে নেয় কথাটি। তনুমন শিহরিত হয় কাঙ্ক্ষিত শব্দটি শুনে, বিমোহিত হয়ে গলা জড়িয়ে ধরে নিজেও বলে, ভালোবাসি। দর্পণের ওষ্ঠদয়ে খেলে যায় সৌগৌরবের হাসি। অবশেষে সে মেয়েটিকে অর্জন করেছে তার মনটা সহ। আজ আর কোনো গিল্টি নেই তার করা সেই কাজের জন্য। একটু ভোর হতেই সিয়াপন বাড়িটি আড়ম্বরপূর্ণ হয়ে উঠল। এ নিয়ে লিলি নামক ভদ্রমহিলার বিরক্তির শেষ নেই। দর্পণ একটু আগে তার খাবার দিয়ে গিয়েছে, তা সে মুখেও তোলেনি। ঝিমাচ্ছে সে, কখনো ডানা নিচে মুখ লুকিয়ে চুলকাতে ব্যস্ত, তো কখনো অলস ডেকে উঠে বলছে দপন অসব। তাকে এত তাড়াতাড়ি ডেকে তোলার মানে কি? ওই বাড়ি থেকে আসার পর থেকেই ওইসব খারাপ অর্ডার ইউজ করছে সে দর্পণের উপর। দর্পণ কোনো মেজাজ খারাপ করার কাজ করলে হয়েছে চেঁচিয়ে বলতে থাকবে দর্পণ অসব, অসব, খারাপ খারাপ। এই নিয়ে দর্পণ কম রাগ ঝাড়নি তার উপর। মনে মনে আশরাফকেও বকেছে। ফ্ল্যাটের দরজা খুলে দর্পণ সবেমাত্র ঘরে ঢুকলো, হাতে ওষুধের প্যাকেট, আরও কিছু নাস্তার প্যাকেট। তস্ত্র পায়ে এগিয়ে গেল নিজের ঘরে। ঢুকতেই পায়ে বাঁধে গতরাতে ছুঁড়ে ফেলা বস্ত্রগুলো। চারিদিকে চোখ বুলালে কাউকে দেখা গেল না। সে কাপড় চোপড়গুলো লন্ড্রি বাস্কেটে তুলে রেখে সে ওয়াশরুম চেক করলো, মেয়েটি নেই। রাগ হলো বেশ, বিছানা থেকে নামতে বারণ করছিল সে, অথচ মেয়েটা ঘরেই নেই। ঘর থেকে বেরিয়ে সে সোজা রান্নাঘরে ঢুকে যায় দর্পণ। হ্যাঁ, ঠিক জানতো সে মেয়েটি এখানেই থাকবে। ভেজা চুলে তোয়ালে মরানো, পরনে আরং কটনের শাড়ি। একমনে কিছু কাটাকুটি করছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমায় বারণ করেছিলাম বিছানা থেকে নামতে, নাস্তা কেন বানিয়েছো? আমি আনবো বলেছিলাম না? আমার হাঁটতে তেমন কোনো সমস্যা হয় না, এতটুকু জায়গা আমি ইজিলি হাঁটতে পারি। দর্পণের দৃষ্টি সুচালো হয় মেয়েটি দৃষ্টি চুরি দেখে। উঠেছে থেকেই এই লুকোচুরি চলছে। দর্পণ চলে যেতে সিয়াসা দম ছাড়ল। লোকটির চোখে চোখ রাখা দায়। রুটি ভাজি আর অমলেট করেছে দর্পণের জন্য, নিজের জন্য কাস্টার্ড বানিয়েছে, তার জন্যই ফল কাটছে। 2 মিনিট পর দর্পণ আবারও রান্নাঘরে আসলো। তবে এবারে সম্বোধনে সিয়াসা নুয়ে পড়ল। তুলতুল, এটা লাগিয়ে নাও। লাজে হাঁসফাঁস করে উঠল সিয়াসা। মূলত এই সম্বোধনের জন্যই সকাল থেকে তার এত লুকোচুরি।
তেরছা চোখে তাকায় ওই গম্ভীর মুখটির দিকে। লোকটার থেকে রোমান্টিক কথাবার্তা আশা করে না কাঠখোট্টা যে, কিন্তু লোকটা গম্ভীর মুখে এমন কথা বলে তাতে তাক লাগিয়ে দেয় সোকল্ড রোমান্টিক কথাবার্তাকেও। অন্তত তাকে লাজে জর্জরিত করার জন্য যথেষ্ট। সকাল থেকে শুরু হয়েছে এই সম্বোধন। সে ঢের জানে এই সম্বোধনের গভীরতা। ফল কাটতে কাটতেই চাপা স্বরে শাসিয়ে বলল, মোটেও উল্টাপাল্টা নামে ডাকবেন না দর্পণ। আমার নাম সিয়াশা, এই নামেই ডাকবেন। অপ্রকাশিত হাসি খেলে যায় ওষ্ঠপুটে, তবে তা যেন বড়ই হালকা পড়ে ওই গাম্ভীর্যতার কাছে। সেভাবেই বলে, দিস নেম ইজ পারফেক্ট ফর ইউ, ইট সুটস ইউ। তুমি যে পরিবারে বাকিটা বলতে দেয় না। হাওয়ার বেগে এসে মুখটা চেপে ধরে চিয়াশা। চোখ পাকিয়ে বলে, দুষ্টু লোক, চুপ চুপ চুপ, বুঝেছি, আর বলা লাগবে না। দর্পণ থামে। এক হাতে শাড়ি ছাপিয়ে হাত গড়িয়ে আঁকড়ে ধরে সরু কোমর, আরেক হাতে মুখের হাতটি ছাড়িয়ে নেয়। চোখে মুখে তার এক অন্য দীপ্তি। এই দীপ্তির গভীরতা যেন শুধু মেয়েটির পক্ষেই বোধগম্য। দর্পণ হাতের অয়েলমেন্টটা এগিয়ে দেয় সিয়াশার কাছে। এটা লাগিয়ে নাও। কোথায়? সিয়াশা অবুঝ কণ্ঠে শুধায়। দর্পণ উত্তর করে, তবে পন্থা বড়ই ভিন্ন। মৃদু কেঁপে উঠল উদরের বাঁ পাশে আঘাতপ্রাপ্ত স্থানে রুক্ষ হাতের স্পর্শে। লাজে নুয়ে সেটে গেল বক্ষ মাঝে। মিনমিনে স্বরে জিজ্ঞাসা করে, ওটার উপরে এত অত্যাচার করলেন কেন? দর্পণ জবাব দেয় না। কোমরের চাপ অনুভব করে চিয়াশা। দুহাতে জাগিয়ে তুলে কিচেনের ক্যাবিনেটের উপর বসিয়ে দেয় তাকে। উদরের বাঁ পাশটা ফাঁকা করতে সিয়াশা অপ্রস্তুত হয়ে পড়ে। উদরের বাঁ পাশে অবস্থানরত তিলটির বেহাল অবস্থা। সকালে লাল ছিল, এখন কালশিটে বর্ণ ধারণ করেছে, অথচ তার দেহের অন্য কোথাও এমন কোনো রাফ টাচের চিহ্ন নেই। দর্পণ মনোযোগ সহকারে অয়েলমেন্ট লাগিয়ে দিতে দিতে বলে, এটা একটা অপরাধী ভেবেছিল আইরের চোখে ফাঁকি দিয়ে পালাবে, কিন্তু দেখো 2 বছর পরে হলেও এটাকে আমি শাস্তি দিয়েই ছেড়েছি। আইরের হাত অনেক লম্বা, এই হাত থেকে কেউ পালাতে পারবে না। একটা তিল কি অপরাধ করেছে যে আইনের লোক এটাকে এভাবে শাস্তি দিল? 30 বছরের সংযম নাড়িয়ে দিয়েছে এই অপদার্থ। এটা কি মস্ত বড় অপরাধ নয়? দর্পণ গম্ভীর মুখে বলল। সিয়াশা অদ্ভুত দৃষ্টিতে তাকালো, বলল, আপনি অদ্ভুত এক মানুষ। এমন গম্ভীর মুখ বানিয়ে রোমান্টিক কথা কে বলে? এটা রোমান্টিক কথা মনে হলো তোমার কাছে? নয় কি? সিয়াশা পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। দর্পণ মাথা নাড়ে, এটা রোমান্টিক কথা নয়। সিয়াশা মুখ বিকৃতি করে শুধালো, তো রোমান্টিক কথা কোনগুলো বলুন তো মহাশয়? শুনবে? বুকে হাত গুজে দর্পণ থমথমে কণ্ঠে শুধায়। সিয়াশা মাথা নাড়ে। এই লোকের মুখ থেকে রোমান্টিক কথা শোনার ইচ্ছে তার প্রকট। দর্পণ এক পা এগিয়ে এলো। কোনরূপ স্পর্শবিহীন মেয়েটির কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলল। আচমকাই সিয়াশা কান চেপে চেঁচিয়ে উঠল। দর্পণ মিটিমিটি হেসে দূরে সরে আসে। সিয়াশা গরম চোখে তাকায় তার দিকে। রেগে বুকে ধাক্কা দিয়ে সে ধপ করে নামতে যায়। তাকে নামতে দেখে দর্পণ ঝট করে কোলে তুলে নেয় তাকে। সিয়াশা মৃদু নাদের সুরে বলে, আমি পঙ্গু হয়ে যাইনি, হাঁটতে পারবো। তোমার কষ্টের কথা চিন্তা করে কোলে তুলিনি। আজ ওয়ার্কআউট করতে ভুলে গিয়েছি কারোর মাঝে ডুবে থেকে, তাই ভাবলাম তাকে দিয়ে আজকের শারীরিক চর্চাটা পুষিয়ে নেই। আমারও উপকার হলো, তোমারও উপকার হলো। ভারী বাজে বর্ণনা দিলেন। কাঁচা আঘাতে যদি বারবার চাপ প্রয়োগ করো তবে আঘাত শুকাতে অনেক সময় লাগবে। ব্যথা বাড়লে হাসপাতাল মিস যাবে, হাঁটতে পারবে না। তার থেকে কি এখন 2 দিন একটু সাবধানে চলাফেরা করাটা ভালো নয়? আজ না হয় আপনি আছেন, প্রতিদিন তো আপনি থাকবেন না। আই এম অলওয়েজ উইথ ইউ ফর ইউর কমফোর্ট। আজ আর কাল নেই, যখন তোমার প্রয়োজন পড়বে তখনই পাবে। শুধু একটু ধৈর্য আর বিশ্বাস রাখবে আমার উপর। সিয়াশা মুগ্ধ হয়ে শোনে আর দেখে। অদ্ভুত দেখতে লোকটাকে। সে কখনোই দর্পণকে ক্লিন শেপে দেখেনি, গতকালই প্রথম দেখল। তার হাসি পাচ্ছে দর্পণেরই রূপ দেখে। বাবা যেমন বাজার থেকে মুরগি পরিষ্কার আনে তেমনই দেখতে লাগছে ভাবতে সে গা দুলিয়ে হেসে উঠল। দর্পণ তার হাসি দেখে ভুরু নাচায়। সিয়াশা হাসে, কিছু বলে না। আলগোছে লোকটির গলা জড়িয়ে ধরে গালে গাল ঠেকিয়ে বসে থাকে। দর্পণ মৃদু হেসে সেই গালে ঠোঁট ছুঁয়ে দেয়। সোজা বারান্দায় নিয়ে গিয়ে সেখানকার বেতের সোফায় বসিয়ে দেয়। লিলিও সেখানেই আছে। এখানে বসো, আমি নাস্তা আনছি।
সিয়াসা মাথা নাড়ে। দর্পণ সিয়াসার বানানো নিজের আনা নাস্তা সবটা নিয়ে আসলো। প্রভাতের মিষ্টি সমীরণে দুজনে একসাথে নাস্তা করে। দর্পণ বাহির থেকে আনা নাস্তা ছুঁয়ে দেখেনি। সে তৃপ্তি করে সিয়াসার বানানো নাস্তাই খায়। সিয়াসা সেটি দেখে মলিন হাসে। লোকটিকে যদি অপশন হিসাবে বাইরের বিরিয়ানি পোলাও রোস্টের সাথে অপশন হিসাবে ঘরে রান্না করা ভাত আর আলু ভর্তা দিলে সে হাসি মুখে ভাত আর আলু ভর্তা বেছে নিবে। সে মৃদু হেসে দর্পণের হাত থেকে প্লেট টেনে নিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। দর্পণ ভদ্র ছেলের মতো দূরত্ব কমিয়ে সিয়াসার পাশে এসে চুপটি করে বসে খেতে থাকে। সিয়াসার চোখ ভরে ওঠে। লোকটি কেমন বাচ্চাদের মতো একটু ভালোবাসা পেতেই আকুল হয়ে থাকে। খাওয়াতে খাওয়াতেই সিয়াসা জিজ্ঞাসা করে, আপনার অফিস নেই আজ? ছুটি নিয়েছি। চাইলেই ছুটি দিয়ে দেয়? সবাইকে দেয় না, কিন্তু আমাকে দেয়। চাকরিতে জয়েন করার পর থেকে আমার যত ছুটি বকেয়া রয়েছে তাতে তুমি আগামী 1 মাস আরামসে হানিমুনে কাটাতে পারবে। দর্পণ মৃদু হেসে বলল। সিয়াসা চোখ মুখ কুঁচকে বলল, 1 মাস কে হানিমুনে কাটায়? কে কাটায় তা দিয়ে আমরা কি করব? তুমি কাটাবে কিনা সেটা বলো। সবার স্ট্র্যাটেজি আর আমাদের স্ট্র্যাটেজি তো আর এক না। দর্পণ চোখ টিপে বলল। সিয়াসা পুনরায় চোখ পাকিয়ে শাসন করে তাকে। আমার চাকরি আগে, রোগী আছে, তাদের আমাকে খুব প্রয়োজন। আমি চাইলেই লং টাইমের জন্য কোথাও যেতে পারি না। মজা করছিলাম। দর্পণ মৃদু হেসে মাথা এলিয়ে দেয় মেয়েটির কাঁধে। সিয়াসা মৃদু হাসে। সেও আজ ছুটি নিয়েছে পায়ের ব্যথার কারণে। নাস্তা খেতে খেতেই সিয়াসা দর্পণে আনা খাবারগুলো খুলে খুলে দেখে। কাঙ্ক্ষিত জিনিসটি না পেয়ে তার মুখটি ছোট হয়ে গেল একটু, তবে প্রকাশ করল না। দর্পণ হয়তো ভুলে গিয়েছে। দর্পণ মৃদু হাসে সিয়াসার ছোট হয়ে যাওয়া মুখ দেখে। চায়ে চুমুক দিতে দিতে শুধায়, প্রতিদিন চিকেন বান খেতে ভালো লাগে? নিজের মনের কথা দর্পণে ধরে ফেলাই খানিক অপ্রস্তুত হয় সিয়াসা। অনুপল যেতেই মৃদু হেসে বলল, বহু বছরের অভ্যাস, না খেলে বরং আরো বেশি খারাপ লাগে। কিছু কিছু জিনিসের সৌন্দর্য ও স্বাদ কাঙ্ক্ষিত বাহকের হাতেই থাকে। অন্য কেউ সেই অপূর্ণতা যতই পূরণ করার চেষ্টা করুক না কেন, তৃপ্তি পাওয়া যায় না। সিয়াসা খুব একটা বুঝলো না দর্পণের কথা, তাই তার দৃষ্টি প্রশ্নবিদ্ধ। তখনই ঝনঝনিয়ে বেল বেজে ওঠে। দর্পণ মৃদু হেসে সিয়াসাকে কোলে তুলে নেয়, বলে, চিকেন বানের সঠিক স্বাদ সঠিক বাহকের হাতেই, এই দায়িত্ব তাকেই মানায়। দরজা খুলতেই সাইফের থমথমে মুখশ্রী ভেসে উঠল। সিয়াসার মুখে হাসি ফুটে উঠল। সে কিছু বলতে যাবে, তার আগেই সাইফ থমথমে গলায় শুধায়, আমি কি শুনছি তোমাকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছিল? সিয়াসার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে বোকা বোকা হাসি দিয়ে কথা টালার চেষ্টায় বলে, তেমন কিছু না পাপা। আর অ্যারেস্ট বলছো কেন? তারা শুধু আমায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল। তেমন কোনো বড় ব্যাপার না। ভুলে একজনের বাইকে ধাক্কা মেরে দিয়েছি, তাই কিছু প্রশ্ন করেই ছেড়ে দিয়েছিল। তুমি ভেতরে এসো। চারিদিকে তো অ্যারেস্টই বলা হচ্ছে। সাইফ চৌধুরীর মেয়েকে অ্যারেস্ট করা হয়েছে। বড়সড় ক্রাইম করেছে, দুজনকে মেরে ফেলেছে, বকে গিয়েছে। আমি টাকা দিয়ে দিয়ে তোমায় বেয়ারা তৈরি করেছি একটা, এগুলোই শুনেছি আমি লোকমুখে। ভেতরের কথা তো কেউ জানবে না, তাদের শুধু সমালোচনার টপিক চাই। আমি একটা দিন বান্দরবনের বাইরে ছিলাম, এর মধ্যেই তোমায় পুলিশ স্টেশন পর্যন্ত চলে যেতে হয়েছে। কোথায় তোমার সেই দায়িত্ববান সেনা কর্মকর্তা? কোথায় সে? স্ত্রীকে কেউ পুলিশ স্টেশন পর্যন্ত নিতে পারে কি করে? যেখানে আমার কাছে থাকা অবস্থায় সে পুলিশ স্টেশন কেমন সেটাই জানতো না। সে তো বলে খুব দেখে রাখবে, অথচ একদিনই আমার আমানত লাঞ্ছিত করে ফেলেছে। মুখে বলা সহজ, আর কাজে করে দেখানো কঠিন। সাইফ রাগান্বিত গলেই বলল। সিয়াসা নাক ফুলাই। কথায় কথায় দর্পণকে টেনে কথা কেন বলতে হবে? সে নম্র কণ্ঠে বলে, পাপা, এখানে তার তো কোনো কিছু করার নেই। সে যতটুকু করে ততটুকু করেছে। দোষটা আমার। আমি নৌমিতার স্কুটার নিয়ে হাইওয়েতে উঠে গিয়েছিলাম, রং সাইডে চালাচ্ছিলাম। তাতে একজন বুদ্ধা, 2জন যুবক আহত হয়। দোষটা তো আমার। সেখানে ওনাকে টেনে কথা কেন বলছো? আর মানুষের কথায় কি আসে যায়? তার নিজের আমাদের বদনাম করবে, এটাই তাদের কাজ। কেউ বললেই হয়ে গেল আমি 2জনকে মেরে ফেলেছি। তবু তার দায়িত্ব ছিল না পুলিশ স্টেশন অবধি তোমাকে না নিতে দেওয়া? সে ব্যস্ত ছিল পাপা। হ্যাঁ, ব্যস্তই তো থাকবে। এমনই একটা চাকরি করে যে আজ পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছে, পরের দিন কেউ মেরে ফেলবে, তখনও বলবে যে ব্যস্ত ছিল। একজন সেনা কর্মকর্তা বলে কথা। সবাইকে এক কাতারে ফেলবেন না স্যার। আমার স্ত্রীকে কেউ মেরে ফেলার ইচ্ছা পোষণ করার আগে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব।
আমি কর্মে এতটাও মগ্ন হয়ে যাই না যে আমার একটা পরিবার রয়েছে সেটা ভুলে যাব। দরজার পেছন থেকে মাথা বের করে পড়ল দর্পণ। মেয়েটিকে দাঁড়াতে সাপোর্ট দেওয়ার জন্যই দাঁড়িয়েছিল, নয়তো বাবা মেয়ের কথোপকথনে থাকার ইচ্ছে তার ছিল না। সাইফ বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে দর্পণের দিকে। তেরসা চোখে দেখে দরজার আড়ালে মেয়ের এক হাত ধরে বসাকে। সিয়াসা দর্পণকে চোখ পাকায়। দর্পণ কপাল কুঁচকে আবার নিজের জায়গায় চুপ করে বসে থাকে। সিয়াসা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাবার কাছে দুপা এগিয়ে যায়। সাইফের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। হড়বড়িয়ে মেয়েকে ধরে, আতঙ্কিত কণ্ঠে শুধায়, কি হলো? পায়ের এই অবস্থা কেন? গতকাল আঘাত পেয়েছো? তোমার সাহস কি করে হয় শিয়াশাকে হাইওয়েতে ওঠানোর, তাও আবার অন্যের স্কুটার নিয়ে? না পাপা, এটা গতকালকের অ্যাক্সিডেন্টে হয়নি। বাসায় অসাবধানতাবশত একটা প্লেট ভেঙে কাজ ঢুকে গিয়েছে। ওষুধ খেয়েছি, ব্যথা নেই, অল্প একটু আঘাত ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি একদিন ছিলাম না, তাতেই আমার মেয়েকে পঙ্গু বানিয়ে রেখেছো। আল্লাহই জানে আমি 30 দিন না থাকলে এসে মেয়ের ছিটে ফোটাও পাবো কিনা। তুমি আমার সাথে চলো, এখানে কোনো মানুষ নেই তোমার দেখাশোনা করার মতো। এই পা নিয়ে একা থাকার কোনো প্রয়োজন নেই। মেয়ের পা পর্যবেক্ষণ করতে করতে বলল সাইফ। সিয়াসার খারাপ লাগে কথায় কথায় দর্পণকে জড়িয়ে বলা কথা শুনে। সে থমথমে মুখে বলল, পাপা, আমার কাছে তোমার সম্মান যেমন মূল্যবান, তেমন আমার স্বামীর সম্মানও আমার কাছে মূল্যবান। তুমি কথায় কথায় তাকে টেনে হার্ট করে কথা বলতে পারো না। আর আমি তোমার কাছে তখনই যাব তুমি সসম্মানে আমাকে এবং আমার স্বামীকে একসাথে ঘরে নেবে। তার আগে আমি আর ওই বাড়িতে যাব না। তুমি এই ছেলের জন্য আমার সাথে লড়াই করছো? ছেলেটা আমার স্বামী পাপা, তুমি বাধ্য করছো আমায় এমনটা করতে। তোমার পায়ে ব্যথা বাচ্চা, ব্যান্ডেজ ভেদ করে রক্ত বের হচ্ছে। তুমি একা থাকবে কি করে? রান্না করতে হবে, কাজ করতে হবে, এত জেদ করছো কেন? দর্পণ আছে আমায় সাহায্য করার জন্য, আমি যাচ্ছি না কোথাও। তুমি নিজের জেদে বহাল থাকবে, তাই তো? হ্যাঁ। সাইফ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে দর্পণের দিকে। তার মেয়ের মাথাটা খেয়ে ফেলেছে এই ছেলে। বাবা চলে যেতে সিয়াসা দীর্ঘশ্বাস ফেলে এতটুকু কঠোরতার প্রয়োজন ছিল। সম্পর্কে চিরফাড়া তার পছন্দ নয়। সম্পর্ক থাকবে পানির ন্যায় স্বচ্ছ। আবর্জনা আসলেও সেটা সহই ভাসিয়ে নিয়ে যাবে, কখনো থেমে থাকবে না। দর্পণ পুনরায় তাকে কোলে তুলে নেয়, মিহির স্বরে শুধায়, এটা কি ছিল? যেটাই ছিল না কেন প্রয়োজনীয় ছিল। অপ্রয়োজনীয়। আমি ও বাড়িতে গিয়ে কি করব? তুমি চলে যেতে। তোমার বাবা ঠিক বলেছে, এখানে তোমার একা একা থাকতে অনেক কষ্ট হয়ে যাবে। কেন কষ্ট কেন হবে? আপনি আছেন না। আমি থাকা আর গোটা পরিবার থাকা আলাদা বিষয়। এখন আমার গোটা পরিবারটার একটা সদস্য আপনিও। আমি আপনাকে সহ আমার গোটা পরিবারটা চাই। আমি ও বাড়িতে যাব না। কেন? কারণ তোমার বাবা আমাকে অ্যাকসেপ্টই করবে না। সে করলো বলে আপনি মিলিয়ে নেবেন আমার কথা। আমার থেকে দূরত্ব হবে এমন কোনো কাজ পাপা কখনো করবে না। আর তখন আপনি না করতে পারবেন না, আমার সম্মান থাকবে না। তাহলে আপনাকে যেতে হবে আমার সাথে। বাসার সকলে সম্মানের সহিত আপনাকে বাড়িতে নিয়ে যাবে। দর্পণ জবাব দেয় না, শুধু মৃদু হাসে। দুপুর 1টা। কক্ষের কাবাট ঘেঁষে মেঝেতে বসে আছে সিয়াসা, অসহায় যেদিক দৃষ্টি তুলে সম্মুখে দাঁড়িয়ে থাকা লম্বা খাম্বার সমান মানুষটির দিকে। 4 হাত পায়ে আঁকড়ে ধরা একটা টি শার্ট, যেটি দর্পণ ও এক হাতে জড়িয়ে আছে। লোকটির এক হাতের কাছে মেয়েটির 4 হাত পা সব লেগে গিয়েছে, তবুও বল প্রয়োগ করে জিততে পারছে না। পায়ে ব্যথার কারণে দর্পণ শাড়ি পরতে বারণ করেছে, টি শার্ট ট্রাউজার পরতে বলেছে। দর্পণের কথা মতোই সিয়াসা টি শার্ট নিতে আসে। দর্পণও নিজের টি শার্ট নিতে আসে, কিন্তু দুর্ভাগ্যক্রমে দুজনেই একটা টি শার্টে হাত দেয়। দর্পণের বেশিরভাগ টি শার্ট কালো, রয়্যাল ব্লু, ধূসর রঙের যত সব ডার্ক কালার, তন্মধ্যেই একটা শুধু পেস্টেল কালার। আর সেটা নিয়েই দুজনের মাঝে এক প্রকার কারাকারি লেগে গিয়েছে। দর্পণও ওটা পরবে, সিয়াসাও ওটা পরবে। একই দিন ডার্ক পরেছি, আজ এটা আমি পরবো, তুমি অন্য কোনোটা পরো। দেখো এখানে আরো অনেক রঙের আছে। না, আপনি পরুন ওগুলো, এটা আমি পরবো। সিয়াসার জেদি কণ্ঠে দর্পণ টানতে লাগলো টি শার্টটা। সিয়াসাও 4 হাত পা লাগিয়ে টানতে লাগলো, কিন্তু কোনোভাবেই পারছে না। নিতে নিতে যখন এক কোণা রইল তার কাছে, তখন সিয়াসা ঝরঝরিয়ে কান্না করে দিল। দর্পণ হতভম্ব হড়বড়িয়ে ছেড়ে দেয় টি শার্টটা। বোকা বোকা কণ্ঠে তার পিঠে চাপড় দিয়ে বলে, এই নাও, এই নাও, দিয়ে দিয়েছি, তুমি পড়ো, নাও, কেঁদো না। সাথে সাথে সিয়াসার কান্না গায়েব।
হাসি মুখে সেটি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটে গেল ওয়াশরুমে। দর্পণ তখনও হতভম্ব হয়ে বসে রইল। একটা টি শার্টের জন্য কি নাটকটাই না করলো। সে দীর্ঘশ্বাস পেল। সিয়াসার টি শার্ট নিয়ে ইতিহাস জানলে হয়তো এই দীর্ঘশ্বাসটা ফেলতো না। মেয়েটি কতটা অবসেট টি শার্ট নিয়ে। সে নিজেও আগে ওভারসাইজ টি শার্ট পরতো, কিন্তু যখন থেকে মেয়েটি তার টি শার্ট গায়েব করা শুরু করেছে তখন থেকে এক সাইজ ছোট পারফেক্ট সাইজটাই কেনে, যেন মেয়েটির পরতে সুবিধা হয়, অতিরিক্ত ঢিলাঢালা না হয়। দুপুরের রান্না সব কাটাকুটি দর্পণ করেছে। সিয়াসা শুধু রান্না করেছে। একসাথে খেয়ে সোফায় এ মাথা ও মাথায় বসে দুজনে কথা বলছে আর টিভি দেখছে। কথার ফাঁকে সিয়াসা খেয়াল করে দর্পণ সকাল থেকে কথা বলার মাঝে বারবার গালে মুখে হাত দিচ্ছে। সে বুঝতে পারছে দর্পণ তার এই লুক নিয়ে কমফোর্টেবল না। সে পুনরায় টিভির দিকে মনোযোগ দিয়ে মিনমিন করে বলল, আর ক্লিন শেভ করার দরকার নেই। তোমার স্কিন প্রবলেম হবে। হবে না। একদিন হয়েছিল মনে নেই, কেমন লাল হয়ে গিয়েছিল। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল মেয়েটি। টিভির দিকে নিকুট দৃষ্টি রেখেই ঘন ঘন মাথা নেড়ে বলল, 15 কালে একবার অসাবধানতা বশত দর্পণের গালে তার গাল ঘষা লাগে, তাতে মেয়েটির গাল লাল হয়ে গিয়েছিল। এরপর থেকে দর্পণ বেশ সাবধানতা অবলম্বন করে এসব ব্যাপারে। সেই ভয় থেকেই গতকাল নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সেভ করে এসেছে, সম্পর্কটাকে নতুন রূপ দেওয়ার ইচ্ছে থেকেই। সেটা অসাবধানতার কারণে রাফ টাচ ছিল, বাট ইউ আর নট রাফ ইন ইউজুয়াল টাইম। তো কেমন আমি? সিয়াসার লজ্জা আরও গাঢ় করার জন্য প্রশ্ন করে দর্পণ। সফট। সিয়াসার অস্পষ্ট কণ্ঠস্বরে দর্পণ একটানে তাকে নিজের কাছে নিয়ে নেয়, দুহাতে জড়িয়ে নেয় বক্ষ মাঝে, কাঁধে থুতনি ঠেকিয়ে জর্ণ কণ্ঠে বলে, আমি জানতাম এক রাতে এই লজ্জার পাহাড় ভাঙবে না। আই নিড মোর টাইম অ্যান্ড মোর হার্ড ওয়ার্ক। সকাল থেকে আপনি এত দুষ্টু কথা কেন বলছেন? তো তোমার সাথে বলবো না তো কার সাথে বলবো? পাড়ার প্রতিবেশী ভাবিদের সাথে? ভালোবাসার মানুষটির জন্য চাহিদা কামনা সব অনুভব করা যায়, বরং এটা না করলে সেটা আরও গুনাহ হয়। বুঝলে কাঠবিড়ালি? নাকি আমার ভাষায় বুঝাবো? দর্পণ মিটিমিটি হেসে বলে। সিয়াসা আর সহ্য করতে পারে না, বুক থেকে কোনো মতে ছুটে চলে যায়। দর্পণ হেসে ওঠে উচ্চ স্বরে। একটা কপালে 3টা গান তাক করা, সেই কপালের অধিপতির হাতে থাকা একটি গান বড়ই তুচ্ছ পড়ল তার মৃত্যু আটকাতে। পেছনের বিছানায় শুয়ে আছে 2 বছরের ছোট্ট একটি ছেলে শিশু। দেওয়াল ঘেঁষে তার পাদদেশে গুটিয়ে থাকা নারীটি জীর্ণশীর্ণ কায়া কাঁপছে থরথরিয়ে। কম্পিত হাত দুটো কোনো মতে জড়ো করে অশ্রুসিক্ত নয়নে অনুনয় করে বলে, আমার স্বামীকে ছেড়ে দিন দয়া করে। আমার একটা ছোট ছেলে আছে, উনি ছাড়া আমাদের কেউ নেই এই পৃথিবীতে। দরজার বাহিরে থাকা একটি কান সচকিত হয় নারীটির কণ্ঠে। স্থিরতা ত্যাগ করে ঘরের ভেতরে ঢোকে। একতলা একটা বাড়ি, মাস্কের আড়ালে সরু দৃষ্টিজোড়া তাক করে নারীটির দিকে। চোখে নম্রতা, অথচ তার সব কিছু কেড়ে নিচ্ছে এই নম্র চোখের অধিকারী লোকটা। দৃষ্টি যেমন নম্র, কণ্ঠটা তার থেকেও নম্র শোনালো, কিন্তু নারীটির কাছে বিশ্বের বান মনে হলো। আপনি যেমন আজ আকুতি জানাচ্ছেন আপনার স্বামীকে বাঁচানোর জন্য, তেমন প্রত্যেকদিন হাজারো নারী, ছোট্ট শিশু ঠিক আপনার ওই শুয়ে থাকা সন্তানটির মতো তারা আর্তনাদ করে ভিক্ষা চায় তাদের প্রাণ। কিন্তু আপনার স্বামী তাদের লাথি দিয়ে চলে যায়, ফিরে তাকায় না ওই আর্তনাদরত মুখগুলোর দিকে। টাকার বিনিময়ে হাজারো প্রাণ বলি দেয়। একবারে জবেহ করলেও হয়তো এতটা কষ্ট হয় না যতটা তিলে তিলে কষ্ট তাদের দেয়া হয়। তাদের কি দোষ বলুন? কারো অর্থলোভের জন্য নিষ্পাপ প্রাণগুলো আহুতি কেন দেবে? লোকটি থামে, পকেট থেকে ফোন বের করে একটা স্নিগ্ধ মুখশ্রী মেয়ের ছবি তুলে ধরে বলে, এই মেয়েটি 3য় বর্ষে পড়ে। কয়েক মাস হলো তার বিয়ে হয় তার প্রিয় মানুষটির সাথে। 3 মাসের অন্তঃসত্ত্বা গতকাল কলেজে গিয়েছিল আর বাড়িতে ফেরেনি। তার স্বামী পাগলের মতো খুঁজছে তাকে। আপনার স্বামী তাকে চড়া দামে তাকে বিক্রি করে দিয়েছে, পাচার করে দিয়েছে বিদেশে। এটা শুধু একটা ঘটনা। গতকাল ঠিক একই সময় আরও 6 জন নারী, 4 জন শিশু নিখোঁজ হয়। এগুলো সব কিছুর পেছনে আপনার স্বামী রয়েছে। সে একজন দালাল। এই এরিয়া তার অন্তর্ভুক্ত। এখান থেকে যারা নিখোঁজ হয় সবটার পেছনে আপনার স্বামী রয়েছে। আজ যদি আমি আপনার একার আকুতি মেনে নিই, তবে হাজারো আকুতি উপেক্ষা করা হবে। আর আপনার একার আকুতি উপেক্ষা করলে হাজারো প্রাণ নিরাপদে বাঁচবে। কোনটা চান আপনি? নাইটি ফ্যাল করে তাকিয়ে থাকি কিছু পল, থম মেরে বলে, আমি জানি এগুলো অনেক বলি ফিরে আসতে এই পথ থেকে, এই জন্য এই দেহে এত মারধরের দাগ।
আমি তো সব পাই, টাকা পাই, ভালো ভালো খাবার পাই, তবে এত কথা কেন বলবো? শুধুমাত্র ছেলেটাকে মুখের দিকে তাকিয়ে সব মুখ পুজে সহ্য করে থেকে যাই। আমি আমার ছেলেটাকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাই, তাই আমি গেলে হয়তো সাথে সাথেই আরেকজন আসবে, কিন্তু আমার ছেলেটার জীবন জাহান্নাম হয়ে যাবে। কিন্তু আমার ছেলের ভবিষ্যৎ থেকে এই জানগুলো অনেক মূল্যবান আমার কাছে। আপনি মেরে ফেলুন, এই একটা এরিয়া অন্তত ভয়মুক্ত হোক। আমি আমার ছেলেকে কোনো রকম বড় করব, মেরে ফেলুন। আমি কি অন্যরূপে যাব? দরকার নেই, আমরা নিয়ে যাব তাকে, আপনি থাকুন। আর ধন্যবাদ। ঝুমা, আমার টাকায় আমারে মারার হুকুমত করিস, তোরে আমি জীবন্ত কবর দিমু। নাইটির স্বামী বিচ্ছির গালি দিয়ে চেঁচিয়ে বলল, সাথে সাথে কপাট ভেঙে দুটো দাঁত পড়ে গেল। তিনজনের মধ্যে একজন গা নিয়ে মুখে আঘাত করছে। মাস্ক পরা লোকটি ইশারা করলো ওই লোকটিকে নিয়ে যেতে। তারা তিনজন নিয়ে বেরিয়ে যায়। মাস্ক পরা লোকটি পুনরায় দৃষ্টিপাত করে কাঠের মতো স্তম্ভিত হয়ে বসে থাকা নাইটির দিকে নম্র কণ্ঠে বলে, আপনি চাইলে আমি আপনাকে এবং আপনার ছেলেকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি। নারীটি টলমলে আঁখি তুলে তাকায় সরু নম্র দৃষ্টি দুটোর দিকে। ফ্যাস ফ্যাসে গলেই বলে, আমি আমার ছেলেকে একজন বড় সৎ আইনের লোক বানাতে চাই, যে এইসব অন্যায়ের বিরুদ্ধে লড়বে। লোকটি উত্তর করে না, চোখে হাসে। ঘুমের ঘরে কাউকে জড়িয়ে ধরার, বুকে মুখ ডোবানোর বাসনা তীব্রতর। মাত্র একদিনের অভ্যাস হলো, চাওয়াটা ছিল সেই বহু আগে 15-এর প্রারম্ভ থেকে। মানুষের চাওয়ার তো শেষ নেই। এই চাওয়াটাও যখন পূর্ণ হলো, তখন ভর করলো হারিয়ে না ফেলার চাওয়া, সবসময় কাছে পাওয়ার চাওয়া। ঘুমের মাঝে সিয়াসা হাত টাচ্ছে এদিক সেদিক, কিন্তু কারোরই অস্তিত্ব পেল না। আচমকা ভয় আঁকড়ে ধরে দেহে আত্মা ফেল। সচকিত হয়ে মৃত আত্মনাদের সুরে ডেকে উঠল, দর্পণ। মিনিট একের ব্যবধানে কেউ সবেগে আঁকড়ে ধরে মেয়েটির হাত, পিঠের চাপু দিয়ে নম্র আশ্বস্তের সুরে বলে, এই তো আমি। আপনি কোথায় ছিলেন? আমি খুঁজেছি। দর্পণ এক হাতে ওয়াম লাইটটা জ্বালিয়ে দিল। স্পষ্ট হয় দুটি মুখ। দর্পণ দেখে ঠোঁটের ডগায় জমা চিকচিক করা ঘামগুলোকে। এসি চলছে, তবুও ঘেমেছে। বুড়ো আঙ্গুলের সাহায্যে ঘাম মুছে দিয়ে শুধায়, এত ভয় পাওয়ার কি আছে? ভয় নয়, এমনিতেই আচমকা কেমন যেন লাগছিল। আপনি ঘুমাননি? চুল ভেজা কেন? গোসল করেছেন? গরম লাগছিল। এসিতেও গরম লাগছে? বিছানায় এত সুন্দর মোহনীয় নারী শুয়ে থাকলে এসিতে কেন, তুষার রাজ্যেও গরম লাগে। সিয়াসার ভুর কুচকে যায়। এ লোক রাত নেই, মাঝরাত নেই, যখন তখন শুরু করে দেয় দুষ্টামি। কড়া কণ্ঠে শুধায়, কারোর এত তাড়াতাড়ি চরিত্র স্থূলন কিভাবে ঘটতে পারে? তাড়াতাড়ি? শুরু থেকে নিজের স্ত্রীর থেকে সামাজিক দূরত্ব মেনটেন করে আসছি। এখন অফিসিয়ালি বিয়ের পরও যদি চরিত্র স্থূলন না ঘটে, তবে আমি পাপা ডাক শুনবো কবে? আমার বাচ্চারা রীতিমতো বকছে আমায় আর বলছে, পাপা ওয়াই আর ইউ সো লেট? তুমি বলো, আমি কি আমার বাচ্চাদের কাঁদাতে পারি? বিস্ময় নাটকীয়তার সংমিশ্রণে বলা অথই সিয়াসা হতাশার নিঃশ্বাস ফেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:32 বাজে। পুনরায় দৃষ্টিপাত করে সরু দৃষ্টিদ্বয়ের দিকে নম্র কণ্ঠে শুধায়, ঘুমাবেন না? ঘুম আসছে না। লোকটির মিলান কণ্ঠস্বরে মেয়েটির দেহপই মিলান হয়ে আসে। আলগোছে দুহাত বাড়িয়ে দেয় সিয়াসা। গভীর দৃষ্টিতে তাকিয়ে দর্পণ আহ্বান বুঝে চুপচাপ ওয়ার্ম লাইটটা নিভিয়ে দুহাতের বেড়ি বাঁধে ঢুকে যায়। দেহ ছেড়ে দেয় মেয়েটির বক্ষ মাঝে। নরম দেহের ওমে চোখ বন্ধ হয়ে আসে দর্পণের। দেহের সব ক্লান্তি চিন্তারা যেন ছুটে পালায়। মস্তিষ্কে নারীটির দুর্ধর্ষ রাজত্ব বিস্তারে ব্যস্ত এক একটা নিউরন। প্রশান্তিতে দেহভর ছেড়ে দেয় দর্পণে। সিয়াসা মিলান হেসে কাটা কাটা চুলগুলোতে হাত বুলিয়ে দিতে থাকে। উঠেছিলেন কখন? অনেকক্ষণ। খিদে পেয়েছে? হুম। একা একা উঠে বসে আছেন, আমায় ডাকেননি কেন? তুমি অসুস্থ। আপনি সঙ্গে থাকলে কোনো অসুস্থতা আমায় কাবু করতে পারে না, বরং আরও সতেজ হয়ে উঠি। এরপর থেকে এমন করবেন না, উঠলেই ডেকে দেবেন, দুজনে একসাথে রাত জাগবো। বদ্ধ নেটে হেসে ওঠে দর্পণ। দুহাতে শক্ত করে জড়িয়ে নেয় নরম দেহটা। আদুরে ভাবে বুকে ঠোঁট ছুঁয়ে দেয়। বশ্যতা স্বীকার করে বলে, যথা আজ্ঞা। তুলতুল বলবে আর কাঠখোট্টা লোক শুনবে। হেসে ওঠে সিয়াসা দর্পণের কথায়। মিনিট 5 পরে ঘন গরম নিঃশ্বাস আশ্রে পড়তে লাগলো বুকে। সিয়াসা মিলান চোখে দেখে ক্লান্ত শরীরটাকে।
লোকটা কখনো তাকে কিছু মুখ ফুটে বলে না। তাদের মধ্যে কি এখনো দূরত্ব রয়ে গিয়েছে? দূরত্বের কথা মনে আসতেই মুখটাও হু হু করে উঠল সিয়াসা। না, কোনো দূরত্ব রাখা যাবে না। যতটা মিশে যাওয়া যায় যাবে লোকটার সাথে, যেখানে কোনো দ্বিধা থাকবে না। শব্দের আদান প্রদান ছাড়াই দৃষ্টি দেখেই একে অপরের চাওয়া পাওয়া বুঝে যাবে। এতটাই গভীরে মিশে যেতে হবে। এই পৃথিবীতে তো সে একা। যে মানুষটার আপন, তার সাথেও যদি দূরত্ব থাকে তবে লোকটা যাবে কোথায়? হাতের বাঁধন আরও শক্ত হয়, মাথা নিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় কাটা কাটা চুলে। রোজকার সকালের মতো আজ আর সাইফ চিকেন বান নিয়ে আসেনি। গতকালও নিয়ে এসেছিল চিকেন বান। বলা বাহুল্য চিয়াশা বাবার আনা চিকেন বান খেতেই বেশি সুস্বাদু বোধ করে। এটা নিতান্তই তার মনস্তান্ত্রিক ব্যাপার। তবে আজ বাবা না আসে মেয়েটির মন খারাপ হয়ে যায়। এত জেদ, এত রাগ তার দর্পণের উপর, যে দর্পণকে স্বীকৃতি দেওয়ার চেয়ে সে মেয়ের থেকে দূরত্বই বেছে নেওয়াকে সমীচীন মনে করেছে। বারান্দায় মন খারাপ করে বসে আছে সিয়াশা। দর্পণ প্রোটিন শেক খেয়ে ভোরবেলায় সেনানিবাসে চলে গিয়েছে, বলে এসেছে একসাথে নাস্তা করবে। তার কথা মতো দর্পণ 9টার দিকে বাসায় আসে, হাতে করে চিকেন বান নিয়ে। সে জানত সাইফ চৌধুরী কখনই তাকে মেনে নেবেন না তার মেয়ে জামাই হিসাবে। দুজনে একসাথে নাস্তা করে। 10টা বাজতেই দর্পণকে আবারও সেনানিবাসে যেতে হবে। সে চটপটে হাতে সিয়াশার রান্নার জন্য সকল কাটাকুটি করে গুছিয়ে দিল। রেডি হয়ে তাকায় বিছানায় বসে পায়ে ব্যান্ডেজ বদলাতে থাকা সিয়াশার দিকে। সে গিয়ে হাঁটু করে বসে ব্যান্ডেজটা তার হাত থেকে ছাড়িয়ে নেয়। নিজেই ব্যান্ডেজটা খুলে অলিমেন্ট লাগিয়ে দিতে দিতে বলল, আজ হাসপাতালে না গেলে হয় না? আজকে আমার একজন কাছের মানুষের অ্যাপয়েন্টমেন্ট আছে। এছাড়াও তেমন ছোটাছুটি করব না, শুধু চেম্বারে বসবো। 2 দিন পাটাকে শুকানোর সুযোগ দেওয়া উচিত। ব্যথা কমে গিয়েছে, চাপ পড়লে ব্যথা বাড়তে সময় নেবে না। কদিন আগেই কতদিন ছুটি নিলাম না। আমি নিয়ে আসবো, অপেক্ষা করবে। পাপা আসবে তো নিতে। আসলে তো সকালেই আসতো। এছাড়া এখন আমি আছি, এটা আমিই করতে পারবো। তাকে বাড়তি ঝামেলা নেওয়ার প্রয়োজন নেই। অপেক্ষা করবে, একা একা বেরিয়ে পড়বে না। আর শাড়ি পরবে না, অন্য কিছু পরবে। তবে যেটাই পরো না কেন, স্কার্ফ যেন গলায় থাকে। স্কার্ফ থাকে না এক জায়গায়, এর চেয়ে না পরা আরও ভালো। তাহলে বাইরে বের হওয়ার দরকার নেই। আচ্ছা। দর্পণ তার মুখ ফুলানো দেখে মৃদু হেসে দুগাল চেপে দিল। উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, ঘরে কিছু লাগবে? লাগলে বলো, আসার সময় নিয়ে আসবো। সবজি লাগবে, ফল লাগবে, মাছ লাগবে, কচুস লাগবে, সোনপাপড়ি লাগবে, প্রিঙ্গলস লাগবে, ও ওয়েফার লাগবে, মার্শমেলো লাগবে, ডার্ক চকলেট আর নাগেটস সসেস লাগবে। বিশাল লম্বা লিস্ট শুনে দর্পণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বাচাল মেয়েটির দিকে। একসাথে কত কথা বলে, সব তো তার মাথার উপর থেকে গেল। সে হতাশার সুরে বলল, রাতে এসে তোমায় নিয়ে একসাথে যাব, যা ইচ্ছে হয় কিনো, কিন্তু কোনো বাজে খাবার কিনতে পারবে না। আচ্ছা। সিয়াশা হাসি মুখে বলল। দর্পণ মৃদু হেসে বেরিয়ে যায়। সিয়াশাও পিছু পিছু বেরিয়ে আসে। সে রান্না করবে এখন। বিকালে 3টায় তার চেম্বার। কেউ আসলেই দরজা খুলবে না। 11টার দিকে বুয়া আসবে, সেটাও আগে চেক করে তারপর খুলবে। আচ্ছা। এই যে মিসেস দর্পণ। অদ্ভুত সুন্দর সম্বোধনে সিয়াশা কপাল কুচিয়ে ঘুরে তাকায়। পকেটে হাত গুজে খাকি পোশাকে এক সুপুরুষ দাঁড়িয়ে, ঠোঁটে খেলে আছে স্মিত হাসি। সেও একই সুরে প্রত্যুত্তর করে বলল, বলুন মিস্টার দর্পণ। স্মিত হাসি প্রগাঢ় হাসিতে পরিণত হয়। কয়েক পা এগিয়ে আসে, যতটুকু আগলে মেয়েটির মাঝে আর তার মাঝে দূরত্ব নিশ্চিহ্ন হয়। পকেটে হাত গুজে মুখটা নামিয়ে আনে, এগিয়ে দেয় মেয়েটির কাছে। গমগমে আওয়াজে আদেশ ছুড়ে বলে, ডু ইউর ডিউটি মিসেস। সিয়াশা মৃদু হেসে উঠে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। লোকটির বাগাল কাত করে এগিয়ে দেয়। সে ঠোঁট ছুঁয়ে দেয় সেখানেও। একে উপর গাল, নাক, ঠোঁট সহ পুরো মুখশ্রী ছুঁয়ে দেয়। খড়খড়ে আটসাটে মুখশ্রীতে স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। পকেট থেকে হাত বের করে এক হাতে থুতনি চেপে নিজেও ঠোঁট ছুঁয়ে দেয় মেয়েটির বিস্তৃত ঠোঁটে। প্রচণ্ড অধিকারবোধ প্রকাশ করে আদুরে গলায় বলে, আমার মিষ্টি কাঠবিড়ালি। সিয়াশা চমৎকার হাসি আদুরে সম্বোধনে। সে খুব খুশি।
দর্পণ তাকে কাঠবিড়ালি বলে সে খুব খুশি হয়। সারা রাত ঘুমাতে পারেনি সাইব মেয়ের চিন্তায়। রাতভর ভেবে সকালে ঘরের সকলকে বলেছে দর্পণের বাসে গিয়ে দর্পণকে সাদরে গ্রহণ করে সিয়াসা সহ চৌধুরীর নিবাসে নিয়ে আসতে, কিন্তু তার ঘরে লোক মহাতেরা। তারা প্যাঁচ লাগিয়ে বসে আছে, তাকে ছাড়া কখনই তারা দর্পণের বাসায় যাবে না। দর্পণের ঝামেলা তার সাথে, পরিবারের লোকেদের সাথে তো না। নিজের ইগো ভয় রাগের কারণে এখন পর্যন্ত পেরে ওঠেনি সাইব। এই চিন্তা থেকে মুক্তি দিতেই সকাল সকাল হাজির হয় অফিসে। তবে চিন্তা কমছে না, বরং বেড়েই চলেছে। মেয়েটা ওই পায়ে হাসপাতালে যাবে নাকি? সকালে চিকেন বানিয়েও যায়নি। মস্তিষ্কের এই টানা পূরণে বদনে অস্থিরতা ছেয়ে গেল। হাতের আদো খাওয়া ফিল্টারটায় অস্থিরভাবে ফুটিতে লাগলো। কক্ষের দেওয়াল ভেদ করে ব্যস্ত শহর দেখা যাচ্ছে। ভাবতে ভাবতেই সে অতিষ্ঠ হয়ে গেল। না, আর পারা যায় না। মেয়ের জন্য এবারই অসভ্য ফ্রডকে লুতুপুতু করতে হবে। অপরাধ করেছে সে, আর রাগও দেখাতে পারবে না। অসহ্য। কেবিনের দরজা খোলার শব্দে সাইব তড়িৎ গতিতে হাতের ফিল্টারটা পায়ে পিষে ফেল। এমন হুটহাট পারমিশন ছাড়া তার শ্বশুর আশরাফ আর সিয়াসা কেউ ঢোকে না। সিয়াসা আর আশরাফের আসার সম্ভাবনা একদমই নেই। তার মানে তার শ্বশুরই তাকে সিগারেট খেতে দেখলে ইচ্ছে মতো কথা শোনাবে। সে দুহাতে হুসহুস করে ধোঁয়া উড়িয়ে পিছু ফিরল। অনাকাঙ্ক্ষিত মুখ দর্শনের আশঙ্কিকতায় সাইব থমকে গেল। দৃষ্টি চঞ্চল হয়ে উঠল। মস্তিষ্কে উল্টে পাল্টে গেল কিছু এলোমেলো বিভৎস চিত্র। কর্ণ ঘুরে বেজে উঠল আত্মচিৎকার। আমার বাচ্চারা! চোখের কোনা কোনা লাল হয়ে উঠল। অষ্টপুট বাঁকা হাসি নিয়ে এনাম ধীর পায়ে এগিয়ে এসে চেয়ার টেনে বসে। সাইব এলোমেলো পায়ে স্তম্ভিত চিত্তে এগিয়ে যায়। চেয়ারে বসে চারিদিকে চোখ বোলাতে লাগলো এনাম। পরপরই বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করে সাইফের দিকে। মেকি বিস্মিত কণ্ঠে বলে ওঠে, সৎপথে ইনকাম করেও এত টাকা আয় করিস, এত আভিজাত্য! বাবা, মানতে হবে প্রাক্তন মেজর সাহেব শুধু ব্যাটল ফিল্ডে নয়, জীবন যুদ্ধের সব কিছুতে এক দুর্ধর্ষ সোলজার। শুধুমাত্র সেনাপ্রধান জেনারেল ইতিসাম এনামের সামনেই কাছেই একটা কাওয়ার্ড, তাই না? আমি ঠিক বলছি না? কেন এসেছিস এখানে? কেন এসেছি মানে? তুই এটা বলতে পারলি? মেয়ের বিয়ে দিয়েছিস, তাও আবার মেজর দর্পণের সাথে। আমাকে একটাবার নিমন্ত্রণ করলি না? এটা কি মানা যায় বল? তুই কি ভুলে গিয়েছিস আমরা কত ভালো বন্ধু ছিলাম? একসাথে বউ শেয়ার করেছি আমরা। এর থেকে ঘনিষ্ঠ বন্ধু আর কি হতে পারে? তবে আর যাই বলিস না কেন, জীবনে কত নারী বিছানায় আসলো গেল, তবু আসার মতো তৃপ্তিকেও আমায় করতে পারেনি। তোর পছন্দে বারবারই প্রশংসাযোগ্য। 5 মাসের গর্ভবতী, তাও আবার টুইন বেবি নিয়ে শেষ মুহূর্তে পর্যন্ত লড়ে গিয়েছে। বাগে আনতে বেশ বেগ পেতে হয়েছে আমায়। এমন স্ট্রং ওমেনই আমার পছন্দ, বাকিগুলো সব নেকায়, একটু চুলি কুপকাত। সাইফের মনে হলো এনাম কথা বলছে না, তাকে চাবুকের আঘাত করছে। সে এমন এক অভাগা স্বামী যার জন্য তার স্ত্রী আজও লাঞ্ছিত হচ্ছে। কি হবে যদি আজ এখন মেরে দেয় সে এনামকে? তার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে দেশের আইনে অপপ্রয়োগে। একজন সেনাপ্রধানের ক্ষমতা বলার অভিপ্রায় রাখে না। দেশ শাসনের ক্ষমতা থাকে তার হাতে। সরকার পতনের ক্ষমতা রাখে সেই ক্ষমতাধর মানুষটাকে সে মেরে ফেলে কি জবাবদিহিতা দেবে? তাকে তো সলিড প্রুফ দিতে হবে, সেটাও কতটুকু গ্রহণযোগ্যতা পাবে তাও অনিশ্চিত। সে চুপ করে বসে থাকে, মস্তিষ্ক শূন্য প্রায়। সিয়াম্মা কেমন আছে? শুনেছি পায়ে আঘাত পেয়েছো নাকি? ইস, বাচ্চা মেয়েটা সবেমাত্র বিয়ে হলো, এনজয় করবে স্বামীর সাথে, তা না? আল্লাহ, ও বড্ড নারাজ তোর প্রতি, বুঝলি? যাকগে, এটা বল, মন্ত্রীর ছেলে হাত কেটেছে কে? তুই নাকি দর্পণ? এনাম পুনরায় শুধায়। সাইফ চমকে তাকায় এনামের দিকে। এসবের পেছনেও কি এনামের হাত? সাইফের চমকানো দেখে এনাম ফিসলে হেসে ওঠে। হাত বাড়িয়ে টেবিলের উপরে রাখা ছোট্ট একটা ছবির ফ্রেম হাতে তোলে। স্কুল ড্রেস পরা সিয়াসা হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে মেডেল। সে প্রগাঢ় হেসে শুধায়, এটা শেয়ার 10 টপ করার ছবি, তাই না? আমি দেখেছিলাম, ওর সব সাফল্যের ছবি আছে আমার কাছে। তুই চমকাচ্ছিস কেন? তুই না চিনলে আমায় কে চিনবে? কি চাস? কিছু চাই না, তোর ব্যবসার হালচাল জানতে আসলাম। ইদানিং আমার দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না, বুঝলি? কারোর কোন নজর লেগেছে, বুঝেছিস? এখন সেটা তোর নাকি দর্পণের বুঝতে পারছি না, নাকি তোরা দুটোই একসাথে মিলে আসিস? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আমার মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করেছে। এর সাথে আমার কিংবা শিয়ার কোনো সম্পৃক্ততা নেই। না থাকলেই ভালো।
ইদানিং বাচ্চাদের অর্গানের হিরোর মতো দাম বেড়েছে, বুঝেছিস? তোর কটা বাচ্চা যেন 172 জন, তাই না? গত সপ্তাহে সদর হাসপাতাল থেকে একজনকে নিলি, এখন 173। অনেকগুলো একসাথে পাওয়া যাবে। খেয়াল রাখিস ওদের। তুই এখন কতজনের বাবা তোর বুঝে শুনে পা ফেলতে হবে, তাই না? মৃণাল কেমন আছে? বাচ্চা মেয়ে কিউটি। আমি আমার কুকুরগুলোকে বারবার বারণ করেছি, ওটা বাচ্চা মেয়ে, তোরা ওটাকে কেটে বাক্সবন্ধে করে পাঠিয়ে দে। কিন্তু না, কুকুরগুলোর জিভ লম্বা, তাদের মেয়ে হলে হলো, বাচ্চার বুড়ুনি মুখে দিতেই হবে। সেই মুখ দিতে গিয়েই মেয়েটা বেঁচে গেল। আমার খুব আফসোস হয়েছিল জানিস, কয়টা জঙ্গলি কুকুর পালছি আমি, বুঝলি? হিংস্র। প্রত্যেকটা কথাই লুকায়িত হুমকি সাইফকে নির্জীব করে তুলল। দেহ জুড়ে ভয়ের আভাস, চোখ জুড়ে ওই ছোট্ট ছোট্ট নিষ্পাপ প্রাণগুলোর মুখ। এনাম উচ্চস্বরে হেসে উঠল সাইফের বিপন্ন মুখ দেখে। হিসিসি বলল, তোকে এভাবে মাথা নত করে কাওয়ার্ডের মতো বাঁচতে দেখার আনন্দ আমি তোকে মেরে পেতাম না। তুই বেঁচে থাক, আমি দোয়া করি বহুদিন বাস, আর আমার চিত্ত ঠান্ডা কর। একটু বেলা গড়াতেই মাঝবয়সী একটা মহিলা হাজির হয় দর্পণের বাসায়। সিয়াসা তার আগাগোড়া পর্যবেক্ষণ করে প্রশ্ন করে, আপনি কাজ করার জন্য এসেছেন? আমি তো কাম করি এই বাসায়। প্রত্যেক সপ্তাহে আয়শা ভাইজানের ঘর পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা এসব করি। 2 মাস হইয়া গেছে, এখন পর্যন্ত ভাইজান কমপ্লেন করে নাই, বুঝছেন? আজ পর্যন্ত কোনো বাসা থেকে কমপ্লেন আসে নাই। কিন্তু আপনি কেডা ভাবিজান? সিয়াসা অপ্রস্তুত হেসে মাথা দোলায়। মহিলাটি হৈ হৈ করে উঠল, কন্ত আমি চিনছি কেমনে আপনারে? সিয়াসা জবাব দিতে পারে না, ফ্যাল করে তাকিয়ে থাকে। মহিলাটি নিচে থেকেই পুনরায় বলতে শুরু করে, আরে আপনার বোঝেন নাই, ভাইজানের ঘরে সব জায়গায় দেখি আপনার ছবি। ভাইজানের খাটের উপর বিশাল একটা ছবি আপনার। গত সপ্তাহে আচমকা কইল সারা ঘর ভালো কইরা পরিষ্কার করতে, নতুন বউ আইব তার জন্য। আমি তো মেলা চমকাই গেছিলাম। ভাইজান হঠাৎ কেন আনলো আপনারে? কোনো ঝামেলা হয়েছে নাকি? পোয়াতি নাকি? এমন হয় আমাগো পাড়ায় একজন বিয়া হইছে, বাপের বাড়ি থেকে তুইলা আনে নাই, এর মধ্যেই পোয়াতি হইয়া গেছে। পরে তো 2 দিনের মধ্যে তুইলা আনছে। আপনিও কি পোয়াতি? বলে সে হো হো করে হেসে উঠল। এক নাগারে এতগুলো বকবক করে মহিলাটি উৎসুক নজর ফেল সিয়াসার দিকে। উত্তরের আশায় তীব্র প্রতীক্ষা কাঙ্ক্ষিত উত্তরটা শোনার জন্য। তবে তাকে আশাহত করে দিল সিয়াসা কঠোর গলায় বলা কথাটি। আপনি অনেক বেশি কথা বলেন, বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে কাজ করুন। বলে সে ভেতরে চলে যায়। মহিলাটি ঠোঁট উল্টালো, বড় লোকের দেমাগ। বিড়বিড় করে দরজা আটকে ভেতরে চলে গেল। তবে তার নিরাপত্তা বড়জোর 2 মিনিট স্থায়ী হলো। আমার নাম কি জানেন? রমলা। আপনি আমারে রমলা বলে ডাকলেই হইব। আপনি আমার থেকে বড় আপা। সত্যি কইছেন ভাবিজান? আপনি শিক্ষা দীক্ষা কি ভালো। ভাইজান মেলা সুন্দর একটা বউ আনছে, যেমন চেহারা তেমন ব্যবহার। অন্য সব বাড়িতে তো বুয়া বুয়া কইরা মাতায়, আপনি কি সুন্দর আপা কইয়া ডাকেন, মনটা ভইরা গেল। রমলা বেশ হাসি মুখে বলল। সিয়াসা মৃদু হাসল। মহিলাটি কাজ করতে করতে গল্প জুড়ে দেয়। আগে তো ভাইজান একলা থাকতো, কর্তা কওয়ার মতো কেউ থাকতো না। পুরুষ মানুষের লগে কর্তা কওয়া যায়? তাও আবার যদি হয় ভাইজানের মতন পেঁচামুখী, মরলেও মনে হয় কথা আয় না। আর যে কি খারাপ লাগতো আমার। এত চুপচাপ কাম করা যায়? আপনি আইছেন ভালো হইছে, 2টা কথা কওয়া যায়। পুরোটা দুপুর সিয়াসার কান পাকিয়ে দিল রমলা। শেষ পর্যন্ত সিয়াসার টাফলিন খেতে হলো। পেছন থেকে কেউ হাত টেনে ধরে। মিনি চমকে ঘাড় ঘুরিয়ে তাকায়। তরুবের হাতে তার হাত। সে ছিটকে দূরে সরে যায়, থমথমে মুখে বলে, এইসব কোন ধরনের বেয়াদবি? কোচিং এ আসছো না কেন? আমি আমার বান্ধবীকে বলেছিলাম না আমি আর পড়বো না। আপনাকে বলিনি? বলেছে, কিন্তু কেন পড়বে না? কারণ আমার অস্বস্তি হয় আপনার কাছে পড়তে। আমি কি এমন করি যাতে তোমার অস্বস্তি হয় সাউদা? আপনি আর 5টা ছাত্রীর মতো আমায় ট্রিট করেন না, এক্সট্রা কেয়ার দেন, যেটা আমার পছন্দ নয়। কারণ আর 5টা মেয়ে সকলে কেমিস্ট্রিতে ভালো, কিন্তু তুমি প্রতিবার কেমিস্ট্রিতে কম নাম্বার পাও। আমার মনে হয় তুমি বোঝো না আমার পড়া।
তাই আমি তোমায় এক্সট্রা এফোর্ট দিই যাতে তুমি একটা ভালো নাম্বার পাও। অথচ তুমি আজ আমি সত্যিই বুঝতে পারছি সওদা, আমার ভালোবাসা তোমার কাছে ঠিক কতটা বিরক্তিকর, যে প্রতি পদে পদে সেই ভালোবাসাকে টেনে লাঞ্ছিত করো। কিন্তু আমি আর আমার ভালোবাসাকে লাঞ্ছিত হতে দেব না। আমার করা এতদিনের কাজের জন্য আমি দুঃখিত সওদা। এরপর থেকে আমি আর কখনো তোমায় ডিস্টার্ব করব না। ভালো থেকো, অনেক বড় হও, একদিন একজন সফল নারী হও। আসি। তৈরব শক্ত কণ্ঠে বলে কটকট করে পা বাড়ে। মিনির চোখ দুটো একটা সময় টলমলে ঝাপসা হয়ে উঠল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মানুষটার ভালোবাসা দূর থেকেই এতটা মনোমুগ্ধকর, কাছে থেকে ঠিক কতটা সুন্দর হতো এটা জানা আর কখনো হবে না। তার পোড়া কপালে এত সুন্দর ভালোবাসা সইবে না। রাত 9টায় দর্পণ বাসায় ফিরে। সন্ধ্যায় সিয়াশাকে হাসপাতাল থেকে পিক করে দুজনে শপিং করেছে। তারপর বাসে ড্রপ করে আবারও সেনানিবাসে গিয়েছিল সে। দরজা খুলে ঘরে ঢুকতেই সমস্বরে হাসির আওয়াজে ললাটে ভাঁজের সৃষ্টি হয়। তরস্তর পায়ে এগিয়ে যায় লিভিং রুমের দিকে। ঘরভর্তি লোক সমগামে বেশ হতচকিত হয় দর্পণ। আশফাক আহমেদ, শাহেদ চৌধুরী, সাদা পোতার স্ত্রী মিনময়ী, মিনি এবং সোফার এক কিনারে দাম্ভিকতায় আড়ষ্ট হয়ে পায়ের উপর পা তুলে বসে আছে সাইব। তার বুকের সাথে লেপটে আছে সিয়াশা। অদূরে বারান্দায় আশরাফ মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা বলছে লিলির সাথে। দর্পণ অপ্রস্তুত হয়, সকলের উৎসুক দৃষ্টি নিজের দিকে আঁচ করতে পেরে ইতস্তত ভঙ্গিতে সালাম জানায় সে। আশফাক আহমেদ শাহেদ চৌধুরী মৃদু হেসে উত্তর করে বলল, কেমন আছো নাথ জামাই? অফিস থেকে এসেছো? যাও পরিবর্তন করে এসো, আমরা অপেক্ষায় আছি তোমার। সৌজন্য হাসল দর্পণ। কোনা দৃষ্টি সাইফের বুকের সাথে লেগে থাকা মেয়েটির দিকে নিক্ষেপ করে দর্পণ। ঢুকে যায় নিচের রুমে। ঠিক 5 মিনিট বাদ ইউনিফর্ম চেঞ্জ করে বের হয় সে। বের হয়েই ইশারায় ডাকে সিয়াশাকে। মেয়েটি সেদিকে খেয়াল নেই, সে ব্যস্ত পরিবারের সকলের সাথে। লাগাতার দর্পণে ইশারা ইঙ্গিতে সিয়াশা কপাল কুঁচকে বাবার বুক থেকে সরে আসে। সে বেশ বিরক্ত দর্পণের এমন আচরণে। দর্পণ তাকে ডেকে রান্নাঘরের দিকে পা বাড়ে। দর্পণকে অনুসরণ করে সে পিছু পিছু রান্নাঘরে ঢোকে। কি হলো, আপনি এমন করছেন কেন? তুমি তাদের কিছু খেতে দাওনি কেন? আরে আমরাই তো সকলে একই পরিবারের সদস্য, এখানে ফর্মালিটিস আসলো কোথা থেকে? বাসায় কেউ আসলে তাদের আপ্যায়ন করতে হয়। আমি শুনেছি তাতে বাইরের লোক আর পরিবারের লোক বলে কিছু নেই। সিয়াশা ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর মৃদু হেসে ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, আমি দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি দাও। বলে সে ফ্রিজ থেকে মিষ্টি, জুসের বোতল, নাগেটস, সসেজ সব এগিয়ে দিল সিয়াশার কাছে। পুনরায় উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, আর কিছু কি লাগবে? লাগলে বলো, আমি আনাচ্ছি। সিয়াশা এক পলক তাকাই উদ্বিগ্ন ওই মুখটির দিকে। চেহারায় উদ্বিগ্নতা, চঞ্চলতা স্পষ্ট। প্রথমে বুঝতে না পারলো, এখন বুঝতে পারছে লোকটির কাছে সামনে একটা বিষয় কতটা গুরুত্ব বহন করে। দর্পণ ব্যস্ত হয়ে সিয়াশাকে সাহায্য করছে। তার তো আগে নিজের ঘর ছিল না, আর না ছিল কোনো আত্মীয়। কেউ আসতো না কখনো তার বাসায়, আর সম্পর্কের মারপ্যাচ ধরেই তো কখনো নয়। কিন্তু ওনারা তো সিয়াশার পরিবার, তারও তো রিলেটিভ। তার ঘরে প্রথমবার এসেছে, এমনটাই তো করতে হয়। সে শুনেছে বাড়িতে মেহমান আসলে খালি মুখে বিদায় করতে নেই। তস্ত্র পায়ে এগিয়ে গেল দরজার কাছে। দারোয়ানকে ফোন করে বলেছে নিচের ফাস্টফুডের দোকান থেকে কিছু ফাস্টফুড নিয়ে আসতে। এখনও আসছে না। কতটা দায়িত্ব জ্ঞানহীন সে পয় পয় করে বলে দিয়েছে তার বাসায় প্রথমবারের জন্য অতিথি এসেছে, সে যেন লেট না করে। দেখো তবু লেট করছে। সিয়াশা নির্নিমেষ তাকিয়ে থাকে বাচ্চাদের মতো আচরণ করা লোকটির দিকে। দারুণ খাবার দিয়ে যেতেই দর্পণ তড়িঘড়ি করে সিয়াশাকে সব সাজিয়ে দিল। সিয়াশা মৃদু হেসে ডাইনিং টেবিলের ওপর রাখা ট্রেটাকে দেখছে। ট্রে ভর্তি খাবার, ঘরে যা ছিল সব দিয়েছে, বাইরে থেকে এনেও দিয়েছি। তবুও পুরো রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজে চলছে আর কিছু কি আছে যা দেওয়া যায়। আর কিছু লাগবে না, তারা বাসায় গিয়ে রাতের খাবার খাবে দর্পণ, এগুলো খেয়েই তো পেট ভরে যাবে তাদের। তুমি ঠিক বলেছ, এগুলো না দিয়ে রাতের খাবার খাওয়ানোটাই উচিত ছিল। আমি তো বুঝি না এগুলো, তোমার আগে বলা উচিত ছিল আমায়। আমি কি রেস্টুরেন্ট থেকে খাবার আনাবো? সকলে একসাথে এখানেই রাতের খাবার খেয়ে যাবে। চুপচাপ ট্রে নিয়ে লিভিং রুমে আসুন, আর কিছু লাগবে না। তারা আপনার সাথে কথা বলতে এসেছে আর আপনি এখানে ঘাপটি মেরে বসে আছেন। চলুন আমার সাথে।
সিয়াশার ধমকে দর্পণ চুপচাপ সিয়াশাকে অনুসরণ করে তাদের সকলের মাঝে গিয়ে বসে। সিয়াশা আবারও হুড়মুড় করে বাবার বুকে ঢুকতে যায়। আজ সে খুব কষ্ট পেয়েছিল বাবা চিকেন বান না আনাই, যদিও না আসার কারণ হিসেবে বাবা জুৎসই কৈফিয়তও দিয়েছে। মেয়েটিকে লাফাতে লাফাতে আবারও বাবার বুকে ঢুকতে দেখে দর্পণ তড়িৎ গতিতে তার হাত টেনে নিজের পাশে জোরপূর্বক বসিয়ে দেয়। সিয়াশা বিরক্তি নিয়ে তাকায় দর্পণের দিকে। দর্পণ চোখে শাসায় তাকে। এই মেয়েটাকে এমন মুহূর্তে একা ছেড়ে চলে যায় কি করে? পেশাগত মিটিং অত্যন্ত স্বাভাবিক, দক্ষভাবে হ্যান্ডেল করলেও পারিবারিক মিটিং সম্পর্কে তার কোনোরূপ ধারণা নেই। অনঅভ্যস্ত সে। পরিবার আত্মিক সম্পর্ক বলতে তো সে শুধু এই মেয়েটিকেই বোঝে। শাহিদ চৌধুরী মৃদু হেসে শোধায়, কি অবস্থা না জামাই? এই বুড়ো দাদু ভাইয়ের কথা কি মনে পড়ে না? একটাবার গেল না ও বাড়িতে। আমি মানছি সাই ভুল করেছে, তেমনি তুমিও ভুল করেছো। তবুও আমাদের নিজেদের মাঝে সব কিছু মিটমাট করে নেওয়া উচিত, তাই না? সিয়াশা দাদুমণি আমাদের সকলের একমাত্র সম্বল না জামাই? তুমি জানো না এই নামটি, এই নামধারী মেয়েটি আমাদের কাছে কি? আমাদের প্রত্যেকের শ্বাস প্রশ্বাস জুড়ে একমাত্র আমার দাদুমণির বাস, তাই তাকে জুড়ে সব কিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তেমনি তুমিও আমাদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, কেননা তুমি ভালো থাকলেই আমার দাদুভাইও ভালো থাকবে। তাই এই বুড়ো দাদুভাই আজ তোমার কাছে বড় মুখ করে একটা আবদার নিয়ে এসেছে, আশা করি ফিরে দিবে না। আগামীকাল আমাদের আরেক নতুন দাদুমণির আকিকা। তুমি সিয়া মামুনিকে নিয়ে একসাথে সামিল হবে আমাদের সাথে। পরিবারের সকলে আমরা একসাথে আনন্দ ভাগা। আর সিয়া দাদুমণিরও পায়ে ব্যথা, কটা দিন আমাদের সাথে একসাথে থাকবে কি? থাকবে তো? এতটুকু বলেই শাহিদ চৌধুরী সাইফের দিকে তাকায়, ইশারে শাসিয়ে কিছু বলতে বলে। বাবার শাসানিতে সাইফ তপ্ত শ্বাস পেল। অনাগ্রহ প্রকাশ করে মিলান ধিমি কণ্ঠে আবার শিখিয়ে দেওয়া বাক্যটি মুখস্থ গড়গড় করে বলে দেয়, বাসায় চলো সিয়াশাকে নিয়ে। ওই বাসা যতটুকু সিয়াশার ততটুকু তোমারও। মাই পাপা ইজ বেস্ট। দেখছেন, বলেছিলাম না? সাইফ মলিন হাসি, মেয়ের উৎফুল্লতা দেখে চরম অপ্রস্তুত এক পরিস্থিতি। দর্পণ আশা করেনি সাইফ চৌধুরী এত সহজে মেনে যাবে, হোক চাপে পড়ে কিংবা সিয়াশার পরিবারের সকলে এভাবে তার বাসে আসবে, তাকে অনুরোধ করবে। সে লজ্জিত বোধ করল, অপ্রস্তুত স্বরে বলল, অনুরোধ করে লজ্জিত করবেন না স্যার, আপনারা মুরব্বী গুরুজন। আমার কারণে আপনারা কষ্ট করে এখানে এসেছেন, এতেই আমি লজ্জিত। সিয়াশা আপনাদের নাতনি, আপনারা যখন চান তাকে নিয়ে যেতে পারেন, এতে আমার কখনো কোনো আপত্তি নেই। আর আমি আগামীকাল অবশ্যই যাব আপনাদের আনন্দে সামিল হতে। তবে আমার টাফ শিডিউল, ব্রেক করে থাকা অসম্ভব। আপনারা সিয়াশাকে নিয়ে যান, আমি সময় করে ওকে নিয়ে আসবো। এলে আপনি আর গিন্নি একসাথে যাবেন মেজর, থাকলেও একসাথে থাকবেন। আশফাক আহমেদ ব্যগ্র কণ্ঠে সাইফের শানিত দৃষ্টিতে তাকায় শ্বশুরের দিকে। ওই ছেলে তো থাকবে না, তাই বলে কি তার মেয়েও থাকবে না? সে ব্যগ্র কণ্ঠে বলে, তুমি চুপ করো, ওরা দুজনে একসাথে আসবে। তাহলে আমরা এখানে আসি, আপনারা কালকে সকাল সকাল এসে পড়বেন। হ্যাঁ, একসাথে নাস্তা করব, আমরা অপেক্ষা করব কিন্তু মেজর। অবশ্যই স্যার। স্যার কেন? আমরা কি একই অফিসে কর্মরত সিনিয়র জুনিয়র নাকি যে পেশাগত সম্বোধন করছেন? পারিবারিক সম্পর্ক মেনটেন করুন মেজর। সারা জীবন পেশাগত সম্পর্কগুলোই মেনটেন করে এসেছি, পারিবারিক সম্পর্ক মেনটেন করার সৌভাগ্য হয়ে ওঠেনি, তাই অভ্যেস নেই। অভ্যাস করে নাও না জামাই। এখন থেকে তোমার মুখে দাদুভাই ডাক শুনে পুরো মনটাকে শান্তি দিতে চাই। আর আমরা চাচু চাচি। আর আমি মামা শ্বশুর। আশাপ আশ্চর্যজনিত থমথমে কণ্ঠে শুধায়। আশাপের ব্যগ্র কণ্ঠে সকলে বারান্দার দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আশাপের মুখভঙ্গি দেখে সকলে হো হো করে হেসে উঠল। আশাপ ঠোঁটে ঠোঁট চাপে রাগী কণ্ঠে বলে, দেখুন মেজর, আমি আপনার থেকে বয়সে কয়েক বছর বড় হতে পারি, তাই বলে আমি বুড়ো হয়ে যাইনি। আমি এখনো ইয়াং, একটা বাচ্চার বাপও হতে পারিনি এখনো। আপনি আমার মামা শ্বশুর ডেকে অপমান করতে পারেন না। এমনিতেই শিয়া সারাদিন মামু মামু ডেকে আমার চুল পাকিয়ে দিয়েছে, তার উপরে আপনার মতো লোক যদি আমার মামা ডাকে তবে আমার কবরের ডাক এসে যাবে। না না, আপনি আমায় অন্য কিছু বলে ডাকবেন, মিস্টার আশরাফ বলে ডাকবেন, বুঝেছেন? বি জেন্টলম্যান।
আশরাফের কথাই পুনরায় হাসি রোল পড়ে যায়। সর্বদা একা নিস্তব্ধ জনমানবহীন পড়ে থাকা ঘরটিতে সেই হাসির শব্দে ঘরটির কোণা কোণা মুখরিত চমকিত। এই নিস্তব্ধ একাকী ঘরটিতে এত হাসি খুশি আসলো কোথা থেকে? তেমন দর্পণমুগ্ধ হয়ে দেখে ঘর ভর্তি পরিবারটাকে। কি হলো মেজর নানু ভাই ডাকবেন না? অবশ্যই ডাকবো স্যার। আবারও স্যার? দুঃখিত নানু ভাই।